আপনি বেশ কিছু অভিযোগ করছেন, দেশে চাঁদাবাজি বেড়েছে, দখলদারিত্ব বেড়েছে, এগুলো কারা করছে? এগুলো কারা করছে এটা তো বের করার দায়িত্ব সরকারের, এটা তো বের করার দায়িত্ব আমার না, তাই না? এটা যেই করুক, আমরা শুধু একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই, এটা যেই করুক। আচ্ছা, আপনার এলাকায় কি করছে? আপনার এলাকায় হচ্ছে, আপনি একজন সাবেক এমপি। হ্যাঁ, আমার এলাকায় কারা করছে? আমার এলাকায় নানানভাবে নানান জনের বিরুদ্ধে কমপ্লেইন হচ্ছে, এবং যখন কমপ্লেইন আসে আমি বলি যে আমার কাছে কমপ্লেইন করে তো লাভ নাই, থানা আছে, দয়া করে থানায় গিয়ে কমপ্লেইন করুন। এবং আপনারা দেখেছেন যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ডে ওয়ান থেকে একটা কথাই বলে আসছে, যদি কেউ কোনো রকম চাঁদাবাজি, দখলবাজি বা বালুর ব্যবসা ইত্যাদি, মাটি কাটা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে, দল তাকে বহিষ্কার করবে। এবং এখন পর্যন্ত প্রায় 2000-এর ওপর বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ এমন না যে কথাটি বলেই আমরা চুপ হয়ে গেছি বা বিএনপি চুপ হয়ে গেছে। দেখুন, এটা কমবে তখনই যখন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আমি রিসেন্টলি একটা নিউজ লিঙ্কে দেখছিলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এখন আর দলমত আমরা দেখব না। তো এর আগে আপনাদেরকে দলমত দেখতে কে বলেছিল? কেউ তো বলেনি আপনাদেরকে দলমত দেখতে। অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলেছে যে শুধু যে আমরা বহিষ্কার করব তাই না, সরকারকে অনুরোধ করছি, আবেদন করছি সরকারের কাছে, সরকার যেন প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এমনকি তিনি এটাও বলেছেন যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, তাহলে এই মানুষগুলো যাদের বিরুদ্ধে ডাইরেক্টলি এই ধরনের অপরাধের অভিযোগ আছে, তাদের ব্যাপারে তিনি নিজে ফৌজদারি ব্যবস্থা নেবেন। তখন কবে নির্বাচন হবে, কারা ভোট পাবে, কে সরকার গঠন করবে, সেটা তো আসলে পরের বিষয়। এখন পর্যন্ত, এখন তো 7 মাসের প্লাস, 7 মাসের ওপরে যারাই করুক না কেন, আমি একজন নাগরিক হিসেবে আমার এইটুকু আমি বলবো সরকারকে যে একেবারে চোখ বন্ধ করে যারাই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিকজ এটা কিন্তু এই সরকারের এক্সিস্টেন্সের প্রশ্ন। একটি বিষয় এখানে আমরা একটু বিষয় জানতে চাই। আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি যারা এখন কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে, তারা বারবার একটা আশঙ্কার কথা বলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চেষ্টা চলছে, আগামী নির্বাচনেই তাদেরকে ভোটে ফেরানোর চেষ্টা করছে। এর মধ্যে আমরা আপনাকেও দেখলাম গত 2-1 দিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি হাইকমিশনের কোনো একটি প্রোগ্রামে, সেখানে আমরা দেখলাম 2জন অভিনেত্রীর সঙ্গে আপনি অভিনেত্রী হতেই পারে, কিন্তু তাদেরকে নিয়ে আবার জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের অনেক ক্ষোভ রয়েছে, তারা সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করছিলেন। আপনি নিশ্চয়ই বিএনপির একজন সাবেক এমপি হিসেবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়েছে? আপনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই বিষয়টি তুলবার জন্য, কারণ অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু আমি তো আসলে ক্ল্যারিফাই করার কোনো সুযোগ নাই। আপনি যখন কোনো এম্বাসির দাওয়াতে যাবেন এবং সেই এম্বাসির দাওয়াতে স্বয়ং অ্যাম্বাসাডার যখন আপনাকে ছবি তুলবার জন্য ডাকবে, তখন কি এটা শোভন হবে আপনার পক্ষে বলা যে না, আমি ওই মানুষের সাথে ছবি তুলব না? এতে কি দেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হবে, বা আপনাদের ভেতরকার যেই সমস্যা সেটা আসলে ভেতরেই মিটমাট করে নেওয়া ভালো? যারা অপরাধ করেছে আমি শক্তভাবে বলবো তাদেরকে বিচারের আওতায় আনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা থার্ড পার্টির বাড়ির দাওয়াতে গিয়ে আপনি কার সাথে ছবি তুললেন আর কার সাথে তুললেন না, সেটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাজা হতে পারে না, ঠিক আছে? আর আপনি যখন আরেকটা এম্বাসিতে ঢোকেন, তার মানে হচ্ছে আপনি ভিন্ন আরেকটা দেশে ঢুকছেন। আমি কিন্তু ফ্রান্স অ্যাম্বাসেডারের বাসা মানে হচ্ছে কিন্তু ফ্রান্স, ইটস আ পার্ট অফ তাদের টেরিটরি। হ্যাঁ, সো ওখানে যখন হোস্ট ডাকবেন যে আপনি আসুন আমরা একসাথে ছবি তুলি, তখন আমি বলবো না না, আমাদের মানে এই যে আওয়ামী লীগের কেউ আসে তার সাথে আপনারা বসবেন, ছবি তুলবেন নিশ্চয়ই। আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবী অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে না রাজনীতিতে মুখ দেখা দেখি হয় না, এটা খুব নোংরা সংস্কৃতি, এটা বাংলাদেশ ছাড়া বোধহয় খুব বেশি দেশে নাই। হ্যাঁ, সো আমার মনে হয় বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আইন অনুযায়ী যারা অপরাধ করেছে, সেটা গণহত্যা হতে পারে, মানবতা বিরোধী অপরাধ হতে পারে, খুন হতে পারে, খুনের নির্দেশ হতে পারে, হোয়াট এভার মেবি, তাদেরকে আল্লাহর ওয়াস্তে আপনারা আইনের আওতায় আনেন, সাজার ব্যবস্থা করেন। অমুকের সাথে আমি ছবি তুলবো না, অমুকের সাথে আমি খেতে বসবো না, অমুকের সাথে আমি কথা বলবো না, এগুলো না খুব চাইল্ডিশ। এই জায়গাগুলো আসলে কোনো অপরাধীর সাজাও না। হ্যাঁ, এটা বরং আপনার দেশের ভাবমূর্তিকেই জনগণের সামনে মানে বিশ্বের দরবারে এমন একটা অবস্থা তৈরি করে যে আমাদের দেশে ভিন্ন মতের মানুষ একসাথে বসে না। আমি একটু জানতে চাই যে 2জন ভদ্রমহিলার কথা এখানে আসছেন, তারা কি
কোনো ফৌজদারি অপরাধ, মানে আমি ঠিক জানি না, ওনারা আলো আসবেই এই ধরনের গ্রুপের সঙ্গে যুক্ত। তাদের ফেসবুকে আমরা দেখেছি, তাদের যে ভেরিফাইড ফেসবুক, হ্যাঁ, মানে তারা যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, হ্যাঁ, যদি অপরাধ করে থাকেন তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে? যদি হয়ে থাকে তারা গ্রেফতার কেন হচ্ছে না? তাহলে তো আর ফ্রেঞ্চ এম্বাসিতে তারা ঢুকতে পারে না। আমরা যত জানি তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ডেকেছিল, কথা বলে আবার তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। কথা বলে বাড়িতে পৌঁছে দেওয়া তো অপরাধীর মামলা আছে বলে আমরা জানি না। হ্যাঁ, তো তাহলে তো আইনের চোখে উনি অপরাধী নন। জি, আমরা একদমই আপনার কথা আমরা কি দেখছি? আমরা দেখছি ছিনতাই বেড়েছে 50%। আমরা দেখেছি রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সমানে চলছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ, মানে চাঁদাবাজি, টাকা তোলা, মার্কেট দখল, ফুটপাত দখল ইত্যাদি তো সমানে ক্রমাগত চলছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ ভয়াবহভাবে বেড়েছে এবং 8 বছরের একটি বালিকা, মাগুরাতে যে ঘটনাটি ঘটেছে, মেয়েটি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা জানি না মেয়েটি বাঁচবে কি বাঁচবে না। তার একদিন পরে আরো একজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। প্রশ্ন আসতে পারে এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন কিনা। মানে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আপা, ধর্ষণের ঘটনা আসলে সরকারের এখানে কি করবার আছে? আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা না কোনো বিচ্ছিন্ন বিষয় না। আপনি যখন মানুষের মনে একটা আস্থার পরিবেশ তৈরি করতে পারবেন, আপনি যখন এই একটা অবস্থা তৈরি করতে পারবেন যে যেখানে কোনো ফৌজদারি অপরাধ হবে, সেটা ছিনতাইও হতে পারে, ধর্ষণও হতে পারে, যেটাই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে শক্ত ভূমিকা পালন করবে এবং অপরাধীর ব্যাপারে 0 টলারেন্স থাকবে। তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বা তিনি ছাড়া পাবেন না। এইরকম একটা অবস্থা যদি আপনি তৈরি করতে পারেন, অর্থাৎ জনমনে একটা আস্থা এবং স্বস্তি আনতে পারেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি ছিনতাই বলেন কিংবা ফুটপাতের চাঁদাবাজি বলেন কিংবা ধর্ষণ বলেন, এই জায়গাগুলো অনেকটাই কমে আসবে। এবং দেখুন, আজকে তো 7 মাসের উপরে হলো সরকারের বয়স এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন মানুষ নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে। সরকার প্রথম দিকে কিছুটা টলারেন্ট আচরণ করেছে, কিন্তু তার পরিণতি কিন্তু আমরা ঢাকাবাসী নাকাল হয়ে গেছি। এক একটা রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখা হয়েছে, অসুস্থ মানুষ, ট্রাফিক এবং রুগী সকল কিছু মিলিয়ে আমাদের ঢাকাবাসীর নাভিশ্বাস। সো এরকম একটা অবস্থা যখন শাহবাগ বারবার যদি অবরুদ্ধ হয়, এক ধরনের অস্বস্তিকর অবস্থা তো তৈরি হয়। গতকাল যেটি হলো সেটি, মানে এগুলো প্রেক্ষিতে গতকাল যেটি হলো পুলিশের সঙ্গে, সেটি আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে পুলিশ ফোর্স যেটা, এখানে কি কোনো ষড়যন্ত্র দেখছেন আন্দোলনকারীদের মধ্য দিয়ে কেউ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? দেখুন, এটা এখন এই মুহূর্তে বলাটা খুব কঠিন, বিকজ আমরা তো গত 7 মাসের পরিসংখ্যান যদি আপনি দেখেন, আপনি দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল হচ্ছে নারী এবং যারা হয়তো সংখ্যালঘু, ধর্মের ভিত্তিতে নয়, নানান কারণে যারা সংখ্যালঘু। ধরুন মাজার ভাঙার একটা উৎসব আমরা লক্ষ্য করছি, তৌহিদি জনতা নাম দিয়ে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত শতাধিকের উপর মাজার ভাঙা হয়েছে। সরকার যদি সংখ্যালঘু, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, মতাদর্শের ভিত্তিতে হতে পারে, লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে কিংবা জাতিগত বৈশিষ্ট্যের কারণে হতে পারে, যে কোনো কারণে সংখ্যালঘুর নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, তাহলে আপনি এখানে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে লাভ নাই। এবং দীর্ঘদিন 7 মাস তো আসলে একটা লম্বা সময়, আমাদের নারীদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। আমি নিজে 2 মাস আগে বলছিলাম যে আমি এখন আর রাত বিরাতে টকশো করে বাসায় ফিরতে সেফ ফিল করি না। এখন কি অবস্থা সেটার? আমি এখনো সেফ ফিল করি না এবং আমি টেলিভিশনগুলোকে বলি আমার সঙ্গে কাউকে দিতে। কোথাও কি ঝামেলায় পড়েছেন এ পর্যন্ত? না, আপনি এখন ঝামেলা এভাবে বলছেন যেন পড়লে বিষয়টি পাকাপোক্ত হতো। না, আমি এখনো পড়ি নাই, কিন্তু আমি মনে করি সকলেরই আসলে এখন এক ধরনের ভীতি কাজ করছে। জি।